এখন যদি কোনো এরকম কোনো গন্ডগোল বা কিছু হয়, 5ই আগস্টে যেরকম সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, ওই রকম হইলে ইউনূস আইসা বসবে, এইটার গ্যারান্টি নাই, ওইটার গ্যারান্টি নাই। কারণ কি আমি আপনার একটু বইলা দিই, ইউনূস তো এনজিওগ্রাম সরকার করছিল বাংলাদেশে। এইটা মনে করেন কালকে যদি বিএনপির গভর্নমেন্টকে কেউ বা কাহারা কোনোভাবে যদি ফেলানো যায়, সবচেয়ে বড় যে 32 নাম্বার থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘরবাড়ি যেরকম ভাঙা হয়েছে না, ইউনূস সেন্টার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক সব ভাঙা তুস করে দিবে পাবলিক। রাজস্বের টাকা এনসিপির নেতা সজীব যখন ছিলেন, উপদেষ্টা ছিলেন, তখন তিনি নিয়েছেন 15 কোটি, আর হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। আর যদি তারা অস্বীকার করছে, এটা তো একটা ছোট সিম্বলিক বলা যেতে পারে। বড় বড় ঘটনা আরও আমি তো বললাম, অনেকের বিরুদ্ধে অভিযোগ, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? এদের যে চুরির এটা বলে শেষ করা যাবে না যে কি পরিমাণ চুরি তারা করেছে। ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি ফ্রান্সে যথেষ্ট তথ্য রাখেন। ডক্টর ইউনূস আসলে কি করছেন? আমাদের সন্দেহ তিনি কোন ষড়যন্ত্রে লিপ্ত কিনা, কি ঘটছে ইউনূসের নেতৃত্বে প্যারিস বৈঠকে? জনাব রাশেদ হায়দার। ধন্যবাদ পুনিয়া ভাই। আপনি যেটা বললেন যে ফ্রান্সের হোটেলে আছেন বা উনি বেড়াতে আসছেন, না, উনি বেড়াতে আসেননি, উনি তো ফ্রান্সের আপনার সিটিজেন বলা যায়, যদিও উনি সম্ভবত পাসপোর্ট নেননি, তবে উনি ফ্রান্সের রেসিডেন্স কার্ড আছে, যেটা সম্মানিত রেসিডেন্স কার্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ফ্রান্সে ওনার বাসা আছে, এটা বাসাটা ভাড়া নাকি গভর্নমেন্ট দিয়েছে নাকি কিনা, সেইটা বলা বড়ই দুষ্কর, এটা বলা যায় না। কারণ হচ্ছে ফ্রান্সে উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি, পুরো ফ্রান্সের কাছে সম্মানিত ব্যক্তি। তার কারণ হচ্ছে যে গত অলিম্পিক এর যে প্রোগ্রামটা ফ্রান্সে হয়েছিল, এইটা ফ্রান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছিল ওনার একটা থিওরি 30 কার্বন নিঃসরণ। ফ্রান্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিম্ন কার্বন নিঃসরণ, এইসব যুক্তির কারণে তখন এটা দেওয়া হয়, যার কারণে কিন্তু জেট ক্যাটাগরির নিরাপত্তা পান উনি। এবং যে মেয়রের সাথে বলছেন, প্যারিস 1 বলে এটাকে, 75001, মানে আমি যদি ফ্রেঞ্চ ভাষায় বলি তাহলে 75,101। এই মেরি হচ্ছে যে ফ্রান্সের সবচেয়ে রিচ মেরি, সবচেয়ে প্রেস্টিজিয়াস মেরি। মেরি বলতে আপনার আমাদের দেশে যেমন যে ওয়ার্ড কাউন্সিল আছে, ফ্রান্সের পুরো প্যারিস শহরটাকে 20টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, 1 নাম্বার। এবং এটা বিশাল, ওই আশপাশে আপনার আইফেল টাওয়ার থেকে শুরু করে লুবনিজা সব ওই জায়গায়, মানে বিশাল অফিস আছে ওনার। বিশাল অফিস আছে বলতে আপনার ওনাকে 600 মেতকারির যে অফিস দেওয়া আছে, 600 মেতকারি বলতে আপনার এই প্রায় বাংলাদেশের সমান প্রায় 3500 স্কয়ার ফিটের বিশাল অফিস, সমস্ত খরচ ফ্রান্স গভর্নমেন্ট এবং ফ্রান্স মেরির। সুতরাং উনি এখানে আসছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে পিনাকি ভট্টাচার্য দেখা করেছেন। পিনাকি ভট্টাচার্য উনি যেদিন আসছেন সেদিন রাতেই একটা ফুলের তোড়া নিয়ে ওনার ওয়াইফ এবং বাচ্চা সহ গিয়ে ইউনূস সাহেবের সাথে দেখা করছেন ওনার বাসায়। কি কথা হয়েছে না কথা হয়েছে এটা কেউ জানবেও না, কেউ বলতেও পারবে না। কেউ যদি বলে যে তারা জানে বা শুনে, এটা মিথ্যা কথা। কারণ যে এরিয়াতে বাসা, ওই এরিয়াতে স্বভাবত বাঙালি তো দূরের কথা, বিহারিও থাকে না। এটা পুরোটাই ডিপ্লোম্যাটিক জোন, ফরাসিরা থাকে, 2-4 জন বাঙালি থাকে, যেমন আমার মতন বাঙালি যারা আজ থেকে 25-30 বছর আগে গেছি, আমরা থাকতাম কিরকম, আমি ছিলাম, এখনো আছে আমার 11 তলার উপরে একটা ছোট্ট মুরগির ঘর আছে। আমার দেশে বললে মুরগির ঘর মানে এটা 15 মিটারের ঘর, একটা রুম, ভেতরেই কিচেন, বাহিরে টয়লেট, এরকম রুম একটা আমারও কিনা আছে তৎকালীন সময়ের। ওই এলাকায় থাকতাম, সুতরাং আমি ওই এলাকার নাগরিক বলতে পারি। এ হচ্ছে যে উনি, কিন্তু ওটা ডিপ্লোম্যাটিক জোন পুরোটা, সব পয়সাওয়ালা কোটিপতি। ওইসব এলাকায় যদি আপনি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যদি রাস্তায় ঘুরেন, আপনাকে বলবে না যে তুমি টাকা নিয়ে কই ঘুরো, এত সিকিউর। এরপরে উনি গেলেন হচ্ছে যে পরদিন, যেটা ছবি আপনারা সবাই দেখছেন, যে লো ব্রিস্টল একটা হোটেলে, এটা 5 স্টার মানের হোটেল। ফ্রান্সের সবই 4 স্টার মানের হোটেল। 4 স্টার মানে বাংলাদেশের 5 স্টার 7 স্টারের সমান, বাংলাদেশ বা অন্য পৃথিবীর অন্য কোনো দেশে। আর এইটা হচ্ছে যে আপনার যেখানে লোকেশনটা যেটা, সেটা হচ্ছে আপনার রুই দো ফুবক সেন্ট অনোরে, এটাও পশ এরিয়া। প্যারিস 7, প্যারিস 15, প্যারিস 8,
তিনটে এরিয়ার সমন্বয়, মানে 3 দিকের রোড 3টা জায়গায়। এইসব জায়গায় বাঙালি যায় না, এখানে বাঙালি যায় না, বাঙালি থাকে না, বাঙালি থাকে আরো অনেক বাহিরে। কিন্তু ওইখানে যে হোটেলে গেছে ওইটা শোনার পরে যোগাযোগ করছিলাম, যেহেতু আমি এক সময় হোটেল সেক্টরে কাজ করেছিলাম, হোটেল সেক্টরে এবং ইমিগ্রেশন সেক্টরে কাজ করার কারণে ওই হোটেল সেক্টরে হোটেল চিনতাম। সুতরাং এই হোটেলে আমি এক সময় কাজ করছি প্রায় 6 মাস অ্যাজ এ রিসেপশনিস্ট। সুতরাং আমি ওখানে যারা ওই যে রুম টুম সার্ভিস, রুম ক্লিনিং করে, রুম সার্ভিসের লোক এবং আপনার ডাইনিং এর লোকদের সাথে পরিচয় ছিল। ওদের মধ্যে একজনের ফোন দিলাম, ও বললো যে ও নাই, তাই বললাম যে কে আছে আমাদের পুরানো, তখন ও বললো যে তুমি জিজিরে ফোন দাও। জিজি মানে হচ্ছে ডাক নাম মহিলার, ওর পুরো নাম হচ্ছে ভার্জিনিয়া স্কোরিডো, ফিলিপিনি এক মহিলা। পরে ওরে ফোন দিলাম, ওরে ফোন দিয়ে বললাম যে, বললো হ্যাঁ হ্যাঁ ইনুস সাহেব তো আসছেন, আমাদের হোটেলে আসছেন। তার যে হোটেলে কি থাকে, বলে যে না 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 উনি হোটেলে থাকেন নাই, উনি আসছেন এখানে আজকে আমাদের বলরুমে একটা মিটিং আছে। তার যে মিটিং আছে কিভাবে, তো বলে যে এখানে 2 জন, এখানে 4টা রুম রিজার্ভ করা আছে, যে রুমের মধ্যে সবাই তাদের কুপিন নিয়ে আছে। কুপিন বলতে আচ্ছা বান্ধবী বা স্ত্রী বললে কুপিন বলে ফরাসি ভাষা। তাই বলে কারা এরা, বলে যে না 2টা টার্কিশ এম্বাসি ইয়ে দিছে, বুকিং ছিল, আর 2টা রুম হচ্ছে যে ইসরায়েলি এম্বাসি একই ফ্লোরে আছে, ওদের সাথে একটা মিটিং আছে, সুতরাং ওই রুমে গেছে। তাই বলছে তুমি কি গেছিলা, বলে যে হ্যাঁ আমি যে ওনাদের বসাই দিয়ে আসছি, ওনার সাথে একজন মহিলা কুপিন আছে, ওই সে লামিয়া মোর্শেদ কুপিন, কুপিন আছে, আরো 2 জন লোক আছে, এবং এরা সবাই যাচ্ছে, একটা মিটিং হবে, রাতে ডিনার করবে, ওরা ডিনার করবে। এই এখন ওইখানে আসলে কি কথা হচ্ছে সেটা আপনি আমি কেউ ভালোভাবে জানবো ওখানে কি হবে বা কি। আর উনি যেহেতু সামাজিক বিজনেস করে, এর আগে আপনারা আরো খবর পাইলেন যে ফ্রান্সের একজন মন্ত্রীর সাথে উনি দেখা করেছেন না, মন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওনার সাথে কথা বলেছেন। আর এটা হচ্ছে যে ক্রেডিট এগ্রিকল একটা ব্যাংক আছে, ওদের বিশাল সোসাইটি, এখানে যে কোনো ব্যাংকগুলো, ক্রেডিট এগ্রিকল আছে, বিএমপি আছে, সোসাইটি জেনারেল আছে, এইসব ব্যাংকের বড় বড় কনফারেন্স রুম আছে এইসব রুমে। তো ওইখানে ওই মন্ত্রী সহজে কথা বলছেন সামাজিক বিভিন্ন ইয়ে নিয়ে, কারণ উনি তো সম্মানিত, ফ্রান্সের জন্য উনি সম্মানিত। আমাদের বাংলাদেশে আমরা যত ইউনিচ্চা ডাকি, ওই কেউ জুতো ও ছবি লাগায় জুতা মারি, ফ্রান্স এটা অন্য জিনিস। ওদের কেউ উপকারে আসবে, ওরাদের কেউ উপকার করছে, এটা ওরা সারা জীবন স্মরণ রাখে, যার কারণে এটা সম্মানিত ব্যক্তি। সেটা ওনার সিকিউরিটিটা ওই রকম, ওনাকে সম্মানটা ওইভাবেই দেওয়া হয়। এটা হচ্ছে মূল কাহিনী। তো এখন যা শুনতেছেন বাইরে থেকে যে অমুক আসছে, তোমরা বুঝতেই পারবেন না কে আসছে, আপনি বুঝবেন কিভাবে? আচ্ছা, আমি একটু জানার আগ্রহ, রাশিদ ভাই, ধরেন ডক্টর ইউনূস যেখানেই যায়, আমরা এর আগে তাকে প্রধান উপদেষ্টা হিসাবেও দেখেছি। তিনি যখন নিউ ইয়র্কে গেছেন, তিনি যখন ইউকে তে গেছেন, বিশেষ করে ইউকে তে খুব বড় রকম ডেমনস্ট্রেশন হয়েছে। এটা বলা হয়ে থাকে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মী অথবা অন্যরা যারা আছেন বা সাধারণ মানুষও যারা ইউনূসের কর্মকাণ্ডে বিরক্ত, তারাও হয়তো এগুলোতে অংশগ্রহণ করেন। অনেক ক্ষেত্রে টিম নিক্ষেপের ঘটনা দেখি। ফ্রান্সে কি এই ধরনের কোনো ঘটনা আছে বা ঘটনার কোনো সুযোগ আছে কিনা? ফ্রান্সে এই ধরনের ঘটনা করার মতন সুযোগ থাকলেও করবে কারা? এখন আপনাকে আমি যদি বলি যে ফ্রান্স আওয়ামী লীগ 2 গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে যে কাশেম গ্রুপ, আর একটা হচ্ছে যে আপনার এই সুনামউদ্দিন খালেদ গ্রুপ। 2 গ্রুপ, এরা 2 গ্রুপ। আর এইখানে এই ধরনের ঘটনাটা ফ্রান্সে যদি ঘটাইতে হয়, ফ্রান্সে ঘটাইতে হবে কখন? আপনার সোমবার থেকে শুক্রবারের ভিতরে, শনি রবি সব বন্ধ, সুতরাং ওই সময় ডাক্তার ইউনূস কোথাও বাইরে যাওয়ার দরকার নেই। আর বাইরে যদি কোথাও যায়, ধরেন আইফেল টাওয়ারেই গেল, এক্সাম্পল সবাই চিনেন আপনারা, আইফেল টাওয়ারও গেল, ওইখানে কয়জন বাঙালি যায় সপ্তাহে? না, বাঙালি থাকে বাঙালি পাড়া। এটা হচ্ছে যে আপনারা জানেন ঢাকা গুলিস্তান শাপলা চত্বরে গেল ডাক্তার ইউনূস, আর বাঙালির আড্ডা স্থল হিসেবে আপনার যায় গাজীপুরের মাওনা, সেইখানে একটা ছোট্ট একটা রাস্তা আছে যেটা বাঙালি শ্রীলঙ্কান এশিয়ানরা ওই জায়গায়। সুতরাং উনি ওই যে শহরের দিকে তো বাঙালি নেই। আর ওই যে আপনারা আগে বললাম যে উনি যেখানে থাকে বা যেগুলো ভালো ভালো স্পট, যেসব জায়গায় টুরিস্ট ঘুরতে যায়, ওইসব জায়গায় তো বাঙালির অ্যাক্সেসই নেই। অ্যাক্সেস নেই বলতে বাঙালি আপনার লাখে একজন পাবেন, লাখে একজন হয়তো গেছে। সুতরাং ওইসব জায়গায় যা কিছু করা। আর ফ্রান্সের বিভিন্ন রোডে আপনার ওই আমরা যারা আগেই থাকি বা ছিলাম, এখানে বলা যায় ফ্রান্সের সিঙ্গালা মামু, মানে গাড়িতে 2টা
সাইরেন আছে, এটাকে বলে সিঙ্গালা মাম, খুব ডেঞ্জারাস। সিআরএস ওরা খুবই ডেঞ্জারাস। পুলিশ আছে, আপনার পুলিশ সারাক্ষণ আপনার যে পায়ে চাক্কা লাগাইয়া ঘুরতেছে 5-7 জনে, কেউ সাইকেল দিয়া, কেউ মোটর সাইকেল দিয়া, কেউ গাড়ি দিয়া, কেউ ওই 2 সিঙ্গালা গাড়ি দিয়েও ঘুরে। এই ধরনের সিকিউরিটি ওইখানে যাই আপনি চাইলে ওই যে লন্ডনের মতো পারবেন তা না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, লন্ডনে সম্ভব হচ্ছে কারণ এখানে স্টুডেন্ট আছে লাখ লাখ লন্ডনে, এবং এই স্টুডেন্ট হিসেবে আসার পরে আপনার অ্যাসাইলাম সিক করে, মানে পলিটিক্যাল অ্যাসাইলাম। তখন সেইখানে যাওয়ার জন্য এরা কিছু ছবি টবি দেখায় এখানে, যেহেতু ওরা আগে আনে না। আর ফ্রান্সে হয়েছে যে ভাই নদী টদি সাঁতরাইয়া 20-22 লাখ টাকা খরচ কইরা ফ্রান্সে আইসা পোলাবেন 3 দিনও বসে থাকে না, পইলাই অ্যাজাইল মারে। ওই অ্যাজাইলে আপনি যা লেখছেন ওইটার উপরে ডকুমেন্টস দিতে হবে। আপনি আইসা প্যারিস আইসা কাউরে মারছেন, ধরছেন, মিছিলে গেছেন, ওইটা আপনার অ্যাজাইল কেস বরবাদ, আপনি শেষ। শুধু এই জন্য যায় না। তার উপরে ফ্রান্সে যারা থাকে পোলাপাইন, এরা হচ্ছে যে ভাই আমি সপ্তাহে 6 দিন কাজ করব। সপ্তাহে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আপনার পাকিস্তানি রেস্টুরেন্ট গুলাতে কাজ করে, কিছুরা অন্যান্য জায়গায় কাজ করে। এরা কাজ করে একদিন সময় পায় রোববার, দার্দিনট লাসাবেল একটা জায়গা আছে, বাঙালিদের দোকানপাট আছে, রেস্টুরেন্ট আছে, সেইখানে যাবো, চাটা খাইবো, আড্ডা মারবো। ওই জায়গায় ডাক্তার ইনুস যাবে না, ওই এরিয়া ডাক্তার ইনুস যাবে না, কারণ নোংরা এরিয়া হিসাবে পরিচিত। ডক্টর ইউনূসের ফিরে আসার কোনো তথ্য আপনার কাছে আছে কি? বা আমরা যেটা দেখলাম যে ওই যে মেয়রের সঙ্গে দেখা করে সে বলছে যে সামাজিক নিরাপত্তা দিবস বা তার ওই যে সুধীর কারবারের যে দিবস, সেটা ফ্রান্সে একটা পালন করার জন্য, আবার বাংলাদেশে জুন মাসে একটা আছে। তো সেই প্রেক্ষাপটে কি কিছু জানা আছে যে তিনি কবে ব্যাক করবেন বা কিরকম কিছু? এটা আমি যতটুকু জানি, ইনুস সেন্টারের 3টা প্রোগ্রাম আছে এই মুহূর্তে ফ্রান্সে, আগামী মাসের ভেতরে 20 তারিখের ভেতরে 3টা প্রোগ্রাম আছে। ইনুস সেন্টার ফ্রান্স, ওরা 3টা প্রোগ্রাম করবে। এরপরে সমতুনি বাংলাদেশ যাবেন, যাওয়ার পরে প্রতি বছর আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে ফ্রান্স এবং নেদারল্যান্ড সহ 4টা দেশে ওনার 6টা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামগুলোতে বাংলাদেশের অনেক বড় বড় সাংবাদিক আসেন, পৃথিবীর অনেক বড় বড় সাংবাদিকরা আসেন, যারা থাকেন এখানে, খান এখানে, ঘুরেন। এটা পুরোটা ইনুস সরকার করে। ইনুস সরকার বলতেছি ইনুস সেন্টার করে। সেই হিসাবে যতটুকু আমার কাছে খবর আছে, উনি আবার যাবেন। উনি এখানকার প্রোগ্রামটা শেষ করে আপনার জুনের শেষ সপ্তাহে উনি বাংলাদেশ ফিরে যাবেন। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা দিবস একটা বোধহয় আছে, দেখলাম ওই ইয়ের খবরেই, প্যারিসের মেয়রের খবরে। আচ্ছা, আমি আর একটু জানতে চাই যে উনি তার ইউনুস সেন্টার রিলেটেড কাজকর্মের বাইরে আর কি কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে খবর পান যে উনি, বা অনেকে বলেন যে ভবিষ্যতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চান, ভবিষ্যতে তিনি আবার কোনো এক সময় ক্ষমতায় ফিরে আসতে চান, ভবিষ্যতে তিনি আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে সেটার চিফ হতে চান, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস? কারণ ফ্রান্স থেকেই তিনি কিন্তু বাংলাদেশে উড়ে এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। না, এটা ফ্রান্স থেকে উড়ে এসে উনি হয়েছিলেন, এটা সত্য, এই কথাটা সত্য। ইরানের যে খোমেনিও তো ফ্রান্স থেকে উড়ে গেছিলেন, আপনার স্মরণ আছে? উনিও ফ্রান্সে ছিলেন। এখন ইউনুস সাহেবকে তো আপনার মিডিয়া দিয়ে খাওয়ানো হয়েছে, সারা পৃথিবীর মিডিয়া খাওয়াইছে আমাদের মাথায় যে ইউনুস ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশের নাই যে এত সৎ, সেটা খাওয়াইছে। আপনি আমি সবাই খাইছি। সুতরাং আমাদের মাথায় শেখ হাসিনার 5ই আগস্টের পরে সবার মাথায় একটাই ছিল যে ইউনুসই পারবে এই দেশ বাঁচাইতে। সেই হিসাবে আমরা সবাই মিলে ইউনুসরা আনছি, আইনা বসাইছি। এখন ইউনুসরা খাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে আরেকটা জিনিস আছে কি জানেন, এরকম ইন্টারিম গভর্নমেন্ট যারা আসছে এই পর্যন্ত দ্বিতীয়বার কেউ আসে নাই। কপাল একজনেরই ভালো ছিল, সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন, যাকে আওয়ামী লীগ পরে রাষ্ট্রপতি বানাইছিল। এছাড়া আর কেউ করে না। তবে এখন যদি কোনো এরকম কোনো গন্ডগোল বা কিছু হয়, 5ই আগস্টে যেরকম সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, ওই রকম হইলে ইউনুস এসে বসবে, এইটার গ্যারেন্টি নাই, ওইটার গ্যারেন্টি নাই। কারণ আমি আপনার একটু বইলা দিই, ইউনুস তো এনজিওগ্রাম সরকার করছিল বাংলাদেশে। এইটা মনে করেন কালকে যদি বিএনপির গভর্নমেন্টকে কেউ বা কাহারা কোনোভাবে যদি ফেলানো যায়, সবচেয়ে বড় যে 32 নম্বর থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘরবাড়ি যেরকম ভাঙা হয়েছে না, ইউনুস সেন্টার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক সব ভাঙা তুস করে দিবে পাবলিক, ক্ষোভে তুস করে দিবে। এটা ইউনুস ভাইও জানে।
এই জন্য ওনার মাথায় আর ওইটা নাই যে এখন আবার যায় বলবো। ওনার হচ্ছে এখন সম্পদ কিভাবে বাঁচাবে, যেহেতু নরওয়ের কোম্পানি টেলিনট কোম্পানির সাথে নরওয়ের রোদ চুক্তি, ওর ব্যবসা 90% ওই গভর্নমেন্ট, সুতরাং সে ওগুলা বাঁচানোর চিন্তায় আছে যে ওগুলারে কিভাবে সেফলি নিয়ে আসবে। বাকি অ্যাজাম্পশন আপনারা করতে পারেন, আবার প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রপতি হবে। বিএনপির মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে হেরাইনা রাষ্ট্রপতি বানাইবো। এই আলোচনা তো আনিস আলমগীর করেছিল, তারপরে তাকে জেলে যেতে হলো, যে ইউনুস সেন্টার এবং ইউনুসের বাড়ি ঘর সবাই ছিলেন। সম্প্রতি দেখলাম রোকেয়া প্রাচীও বলেছে যে গ্রামীণ ব্যাংকের ইট পাথর তুলে 32 নম্বর মেরামত হবে। আমরা জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি আছে, ইউনুস যতদিন বেঁচে আছেন ততদিন তার অ্যাক্টিভিটিস কি হবে। রাজস্বের টাকা এনসিপির নেতা সজীব যখন ছিলেন, উপদেষ্টা ছিলেন, তখন তিনি নিয়েছেন 15 কোটি আর হাসনাত আবদুল্লাহ নিছেন 10 কোটি টাকা। আর যদি তারা অস্বীকার করছে, এটা তো হলো একটা ছোট সিম্বলিক বলা যেতে পারে। যে বড় বড় ঘটনা আরও আমি তো বললাম, অনেকের বিরুদ্ধে অভিযোগ, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? রাজস্বের টাকা এনসিপির নেতা সজীব যখন ছিলেন, উপদেষ্টা ছিলেন, তখন তিনি নিয়েছেন 15 কোটি আর হাসনাত আবদুল্লাহ নিছেন 10 কোটি টাকা। আর যদি তারা অস্বীকার করছে, এটা তো হলো একটা ছোট সিম্বলিক বলা যেতে পারে। যে বড় বড় ঘটনা আরও আমি তো বললাম, অনেকের বিরুদ্ধে অভিযোগ, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের। আসলে ব্যাপারটি হয়েছে যে এই সমন্বয়করা যারা বলেছিল যে বৈষম্য বিরোধী, তারা বৈষম্যের শিকার, কিন্তু তারা চাকরির ক্ষেত্রে কোটা আন্দোলন নিয়ে আসলে তাদের মূল আন্দোলন ছিল যে কোটা প্রথা বাতিল করতে হবে। কিন্তু এই কোটা প্রথা বাতিল করেছিল 2018 সালে বঙ্গবন্ধু কন্যায়। তারপরে একজন আপিল করলো, তারপরে সেটা কোর্টে গেল। আসলে কোটা একটা ওছিলা ছিল। এর বাইরে আপনার মনে থাকার কথা যে আম, এই আপনার এই ইয়া আম, আহ, যখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা নাহিদরা যখন, আপনি শুরুতেই বলছিলেন, নাহিদরা যখন নাহিদ যখন উপদেষ্টা ছিল, তখন তার পিএস কি পরিমাণ 300 কোটি টাকা লুট করেছে। আপনার মনে থাকার কথা তানভীরের কথা যে শিক্ষা খাত থেকে 400 কোটি টাকা লুট করেছে। এরকম অজস্র প্রমাণ যে আহ, সরকারের সরকারের কর্মকর্তা করেছে। এর ভিতরে ডক্টর ইনুস যেটা করেছেন সেটা তো এর আগেই নিজের যে ট্যাক্স মওকুফ করেছেন, নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না। আবার গ্রামীণে যেখানে বাংলাদেশের জনগণের হিস্সা ছিল 25%, সেটা নামিয়ে 10% আনলেন। সুতরাং এই যে 16,000 কোটি টাকা লুটে নিলেন, এই ব্যাপারগুলি। তারপরে ধরেন এর আগে আসিফ ভুঁইয়া সজীব মাহমুদ যখন উনি ইয়াতে গেলেন, এই আপনার একটা মব সৃষ্টি করে এক আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় ধরা পড়লেন, তখন বললেন যে উনি ওয়েস্টিনে গুলশানের শাম্মী চৌধুরী, হ্যাঁ, শাম্মী আহমেদ, শাম্মী আহমেদের বাসায়। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আচ্ছা। তার লোকজন, আসিফ মাহমুদের লোকজন গিয়েছে। তারা বলেছে আসিফ কিন্তু মাহমুদ আসিফ তাদের মাহমুদ পাঠিয়েছে। উনিও ছিলেন এটার ভিতরে। হ্যাঁ। এবং না, আপনার তারা বলেছে তোয়েবের, আসিফ মাহমুদই তাদের পাঠিয়েছে। হ্যাঁ পাঠিয়েছে। হ্যাঁ, এর ভিতরে তোয়েবের কথা মনে থাকার কথা, সে বলেছিল যে আমি মুখ খুললে তো সবার প্যান্ট খুলে যাবে। আপনার মনে আছে তোয়েব যে একজন ছিল সরকারে। সুতরাং বিশেষ এই সহকারী, অবস্থা, বিশেষ বিশেষ সহকারী, সহকারী, মোহাম্মদ বিশেষ ইউনূসের বিশেষ সহকারী এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। আহ, আহ, আপনার এর ভিতরে আছে যেমন এই আপনার দুদক বলছি, এই যে ট্রাইব্যুনালের যিনি ছিলেন তাজুল, তার ভিতরে 1,000 কোটি টাকা। আপনার 2,000 কোটি টাকা আত্মসাৎ আছে ডাস্টবিন শফিকের বিরুদ্ধে। আসিফ নজরুলের প্রায় আহ, আপনার 3টা দেশে 14,000 কোটি টাকা। এই আর স্বাস্থ্য উপদেষ্টা, তার বিরুদ্ধে 9,000 কোটি টাকা। আপনার বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন মনসুর সাহেব, ওনার বিরুদ্ধে 45,000 কোটি টাকা। মানে আপনার এই বন ও পরিবেশ আপাত যিনি, ওনার বিরুদ্ধে 12,000 কোটি টাকা। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে 1,000 কোটি টাকা দুর্নীতি ও
11,000 কোটি টাকা পাচার হয়েছে। কারণ আপনার মনে থাকার কথা তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গিয়েছিল ইয়াতে সুইজারল্যান্ডে। তখন সুইজারল্যান্ডে যে আম ওখানে গিয়েছিল তখন এই আ আসিফ নজরুলকে ওখানকার প্রতিবাদী জনতা তাদেরকে ধাওয়া করেছিল। সুতরাং এইগুলি তো অহরহ চলছে যে আ আপনার তারা যে পরিমাণ আ আপনার মনে থাকার কথা যে আ দেবপ্রিয় ভট্টাচার্য বলে এবং আচ্ছা দেবপ্রিয় ভট্টাচার্য না। ওদের যে বাণিজ্য উপদেষ্টা ছিল আম আ আপনার বশির আহমেদ। উনি শেখ বশির আহমেদ। শেখ বশির আহমেদ। উনি বলেছিলেন যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন তখন বাংলাদেশের লোনের পরিমাণ ছিল ২০০ কোটি টাকা। সেটা বেড়ে গেছে ২৩০০ কোটি টাকায়। ২ তো লাখ এই কোটি যে, টাকা। ২১০০ কোটি টাকা, এই টাকা গেল কোথায়? এই টাকা দিয়ে তো কোনো উন্নয়ন হয়নি। এই টাকা দিয়ে কোনো প্রজেক্ট করা হয়নি। সুতরাং এই টাকা সরকার চুরি করেছে। এই টাকা ইউনূস অ্যান্ড গং এবং তথাকথিত আদিলুর রহমানরা এর আগে আপনার মনে থাকার কথা যে ইউএস এইড এর মাধ্যমে কি পরিমাণ টাকা গেছে। সেই টাকা চুরি করেছে। বশির আহমেদ আবার একটা বেসরকারি হেলি হেলিকপ্টার কোম্পানি দখল করে নিছেন। হ্যাঁ, বেক্সিমকো হেলি যেটা দখল হ্যাঁ, করে নিছেন নিজেই। হ্যাঁ। সো যে এই হচ্ছে মূল সমস্যা যে আমরা বিভিন্নভাবে ন্যারেটিভ দেওয়ার চিন্তা করি। এই ক্ষেত্রে বিভিন্নভাবে বলা হয় বঙ্গবন্ধু কন্যা চুরি করেছেন। চুরি করলে তার প্রমাণ দেন। একটা গল্প কাহিনী লিখলে হতে হবে না। 'প্রথম আলো' মতিউর রহমান এবং মাহফুজ আনামরা সারা জীবন গল্প কাহিনী, কল্প কাহিনী বলে বেড়ান। কিন্তু এই যে চুরি হলো কারণ এই চুরির সঙ্গে এরাও যুক্ত ছিল। যার জন্য এরা এখন আর গল্প লিখে না। ধরেন এত টাকা লোন না হলো তাহলে একটা মেগা প্রজেক্ট কেন হলো না? প্রজেক্ট তো হাত দেওয়া উচিত ছিল। তার প্রজেক্ট কেন হয় না? পদ্মা সেতুতে যে টোল কালেকশন করা হলো, সেই টোল আদায়ের টাকা দিয়ে লোন পরিশোধ করার কথা, সেইটা কেন করা হলো না? এইগুলি তো অহরহ চলছে। ধরেন বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আপনার মনে থাকার কথা ডালিমের একটা বই আছে এর আগে বলেছিলাম, যা দেখেছি, যা বুঝেছি, আ যা করেছি। এই বইতে সে স্পষ্টভাবে লিখছে যে বাংলাদেশের বঙ্গবন্ধুর ছেলেদের ব্যাপারে যে অপবাদ দেওয়া হয় সেটার সঙ্গে জড়িত ছিল না তারা। এবং সে এসে কয়েকদিন আগে ইলিয়াসের সঙ্গে একটা সাক্ষাৎকারেও বলেছে যে এইটার সঙ্গে বঙ্গবন্ধু পরিবার জড়িত ছিল না। এর বাইরে যদি দেখেন অথচ বঙ্গবন্ধু পরিবারকে বারবার দোষারোপ করা হয় যে ওনারা চুরি করেছে, কিন্তু আসলে কোনো প্রমাণ নেই। আ আপনার যে পরিমাণ স্বর্ণ এই আ চরমোনাইয়ের পীর সাহেব তার হিসাব দিয়েছেন, তো অতটা স্বর্ণ তো বঙ্গবন্ধু কন্যারও ছিল না। আবার সেটা নিয়ে একুশের জন্য কথা বলে। তো দেখেন যে এই যে ব্যাপারগুলি আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলি সব বেরিয়ে আসছে। আপনি দেখেছেন নতুন করে একটা যে বঙ্গবন্ধু কন্যা একজন লয়ার সে আইনি নোটিশ দিয়েছে ভলকার তুর্ককে এবং কারণ কি? কারণ এই যে মিথ্যা, কারণ এইটার সঙ্গে ইউনাইটেড নেশনস ও যুক্ত ছিল। সেনাবাহিনীর প্রধান যুক্ত ছিল। আমি তো ১ম থেকে বলছি বঙ্গবন্ধু কন্যা কোনো অবস্থাতেই দেশ ছাড়তে চাননি। আর এই যে তাণ্ডব যেটা হয়েছে গণভবনে, এই তাণ্ডব করিয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। নাহলে সেনাবাহিনী যদি চাইতো, তাহলে এইখানে মানুষ ঢুকতে পারত না। সেনাবাহিনীর প্রধান ৪ তারিখে রাত্রে ওনাকে আশ্বস্ত করেছিলেন যে, আমরা সমস্ত কিছু দেখছি, সব নিয়ন্ত্রণে আছে। কিন্তু আসলে না। আরেকটা জিনিস আওয়ামী লীগ নেতাদের বুঝতে হবে যে আপনি প্রশাসনের উপরে ডিপেন্ডেন্ট হতে পারেন না। আপনাকে জনগণের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। যেটা একসময় ছিল আওয়ামী লীগের। সবসময় সারা জীবনে আওয়ামী লীগ জনগণের বান্ধব ছিল। কিন্তু আমার কেন যেন মনে হয় ২৪ এর দিকে এসে তারা বিশেষ করে তখন যে মুখ্য সচিব ছিলেন এই আহমেদ কায়কোয়া যিনি এইদিকে ধাবিত করেছেন আ এই কালপিটটা। সুতরাং এইগুলির পেছনে যারা ছিল তারাই। কিন্তু দেখেন চুরি করে একজনে, দোষায় অন্যজনের। আহমেদ কায়কোয়া আ বাড়ি কিনেছে কয়েক মিলিয়ন ডলার দিয়ে। একজন সচিব এত টাকা তো বেতন পায় না। তো এই টাকার উৎস কোথায় আমরা জানতে চাই। সেই ওয়ার্ল্ড ব্যাংকে ১ বছর ২ বছর চাকরি করে এত টাকা বেতন পাওয়া যায় না। আমরা তো জানি যে কত টাকা কে বেতন পায়। সুতরাং এই যে ব্যাপারগুলি হয় অপবাদ দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যা হ্যাঁ, অকপটে স্বীকার করেছেন যে ওনার যে পিয়ন সেও টাকা চুরি করেছে। কিন্তু বিচারও করেছেন উনি অনেককে বিচারের আওতায় এনেছেন। কিন্তু অন্যরা এই পর্যন্ত করেনি। আপনি দেখেন যে
আপনাকে এর আগে বলেছিলাম দরবারে জহুর হোসেন চৌধুরী লিখেছিলেন যে বাংলাদেশে কয়জন কোটিপতি ছিল ৭৫ পর্যন্ত। সেই কোটিপতি ৩ বছরে এসে দাঁড়ায় প্রায় ৫-৬ জন থেকে ৮০ জনে দাঁড়ায়। এখন এই ২০-২১ মাসে কত হাজার কোটিপতি হয়েছে সেটা দেখেন। যে তাহলে চুরি কারা করলো? কোনো প্রজেক্ট না করে। এই যে আজ যে প্রতিবেদনটা আপনি পাঠিয়েছেন যে সেইটায় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে হাসনাত এরা টাকা চুরি করেছে। এবং এর বাইরেও দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন তারা ইলেকশনে টাকা দিয়েছে। সুতরাং এইগুলি তো মানুষের এখন বুঝতে পারছে যে আসলে তারা কি হারিয়েছে, কোথায় আমরা ছিলাম, কোথায় গেলাম। সুতরাং এদের যে চুরির এটা বলে শেষ করা যাবে না যে কি পরিমাণ চুরি তারা করেছে। এখন তারা বলছে তারা উন্নয়নের জন্য নিলে সেটা তো ওই জেলা পরিষদের সে বলছে সে তো দায়িত্বে আছেন এখন। সুতরাং তিনি দায়িত্ব নিয়েই কথাগুলি বলেছেন যে এই টাকাগুলি চুরি হয়েছে এবং এইগুলোর পেছনে কিন্তু আমাদের দেশের যে দুর্নীতি নর্মালি একটা তথ্য দিয়ে রাখি। নর্মালি হচ্ছে জেলা পরিষদ যদি তার জেলার অধীন কোনো উপজেলায় উন্নয়ন প্রকল্প নেয়, সেই বিলটা জেলা পরিষদ থেকেই যায়, সরাসরি কারো কাছে যায় না। কিন্তু হ্যাঁ তিনি অভিযোগ করেছেন তারা সরাসরি টাকাটা নিয়ে গেছেন, হ্যাঁ, যদিও তারা এখন টাকাটা যুক্তি এটা যে দেখাচ্ছেন। চুরি করছে তাদের হ্যাঁ, পকেটে চলে হ্যাঁ, গেছে। এই একদম। টাকার দিয়ে কোনো উন্নয়নের কাজ হয়নি। আপনি দেখেছেন যে কোনো উন্নয়ন হয়েছে? আবার অনেকে বিভিন্ন ন্যারেটিভ দেওয়ার চিন্তা করে, যেমন বিএনপির এক নেত্রী আছে নীলুফার চৌধুরী, উনি সম্ভবত উনি জামালপুরের ওই অঞ্চলের মানুষ। তো ওই অঞ্চলের মানুষ, উনি বলেছেন কোনো কিছু হয়নি, অথচ জামালপুরে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, জামালপুরে মেডিকেল কলেজ হয়েছে, জামালপুরে অনেক অভূতপূর্ব সাফল্য হয়েছে। আমি লিস্ট দিতে পারি। কিন্তু এই যে কথাগুলি বলেন ওনারা রাজনীতি করেন, কিন্তু আমার কথা হচ্ছে মিথ্যা কথা বলতে হবে কেন রাজনীতি করতে এসে? আপনি সত্যি কথা বলেন, সত্যকে তুলে ধরেন, দেখেন জনগণ। আর জনগণ যখন দেখছে যে না এই উন্নয়ন হয়েছে, তখন আপনি যখন বলছেন যে তখন মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। সুতরাং মানুষ দেখতে পাচ্ছে, যার জন্য মানুষ এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম। সুতরাং এই যে ন্যারেটিভ যেটা ৭৫ এর পরবর্তীতে স্বাধীনতা বিরোধীরা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই একই ন্যারেটিভ এখনো চলছে। দেখেন, বলা হয় এরা পালিয়ে গেছে। আপনাকে সিম্পল একটা উদাহরণ দেই। আ এই গোলাম আজম কোথায় ছিল ৭১ সালের পরে? কাদের মোল্লা কোথায় ছিল? এরা কোথায় ছিল? আর এরা দেশের শত্রু, এরা ইসলামেরও শত্রু। কেন আমি বলছি? কারণ দেখেন, ওরা বিভিন্ন জায়গায় লবিং করেছে বিভিন্ন মুসলিম দেশে যাতে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয় না। ইভেন হজ, যেটা মুসলমানদের একটা ৫টা পিলারের একটা ধর্মের ৫টা স্তম্ভ, সেটার একটা নামাজ, রোজা, হজ, জাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তাই তো? এই হজে যাতে যেতে না পারে সেজন্য সৌদিকে ইনফ্লুয়েন্স করা হয়েছে এই পাকিস্তানের সহযোগিতা। পাকিস্তান যে ২৫ বছরে আমাদের বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে, এই ব্যাপারে কোনো কথা বলেছে? সুতরাং ও চোরে চোরে মাসতুতো ভাই। তো এই হচ্ছে অবস্থা। আপনি দেখেন, সেই যে হজে যেতে পারে না, তখন এই ইন্ডিয়া আমাদেরকে তাদের কনস্টিটিউশন চেঞ্জ করে আমাদের হাজিদের ইন্ডিয়ার মাধ্যমে হজে গেছে। বাঙালিরা কতটা অকৃতজ্ঞ হতে পারে চিন্তা করেন এইবার। আমার প্রশ্ন জাগে, যারা ৭১ থেকে ৭২ থেকে ৭৫ পর্যন্ত হজে গিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকে একবার সাড়া দেয় না যে আপনারা কিভাবে হজে গিয়েছিলেন, কার মাধ্যমে হজে গিয়েছিলেন? আপনি তার নীতি আদর্শ পছন্দ, বিজেপির নীতি অনেকেই পছন্দ, আমি পছন্দ করি না বিজেপিকে, কিন্তু তার মানে এইটা না যে ইন্ডিয়ান সব জনগণ খারাপ বা ইন্ডিয়া সব বাংলাদেশের ভালো মানুষ আছে। বাংলাদেশের সবাই ইনুসের মতো চোর না, নাহিদদের মতো চোর না, সারজিদদের মতো চোর না, এই রেজওয়ানার মতো চোর না, আসিফ নজরুলের মতো ডাকাত না। সুতরাং এই কথাগুলি বুঝতে হবে যে আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে, আমাদের বন্ধু আর শত্রুর ভিতরে পার্থক্যটা বুঝতে হবে। যারা আমাদের দেশকে শোষণ করলো ২৫ বছর, আমাদের দেশকে লুটে নিল, আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে শহীদ করলো, ২ লক্ষ মা বোনের ইজ্জত নিল, তাদেরকে আমরা সমর্থন করি, অথচ আমরা আমাদের যারা সহযোগিতা করেছে আমাদের স্বাধীনতা, যদি তখন বঙ্গবন্ধু পালিয়ে যেতেন তাহলে বিচ্ছিন্নতাবাদী নেতা হতেন এবং বাংলাদেশের অবস্থা হতো
ফিলিস্তিন অথবা অন্য দেশের মতো, এই ইউক্রেনের মতো, যেটা যুদ্ধ বছরের পর বছর চলতো, এবং ইন্ডিয়া আমাদের সহযোগিতা করেছে। সুতরাং এই অবস্থাকে বুঝতে হবে, এবং এরা বারবার ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যে ভারত নিয়ে গেল আমাদের কাছে। ভারত যদি নিয়ে যেয়ে থাকে তাহলে ভারত চুক্তিগুলো বাতিল করেন, আদানির সঙ্গে চুক্তি নবায়ন কেন করলেন? আবার ভারতে চিকিৎসার জন্য এই সারজিতের বাবা কেন ভারতে চিকিৎসার হ্যাঁ, জন্য যায়? আমরা যদি একটু জিয়া ভাই আবার ওই সমন্বয়কদের এই লুটপাট চুরিতে থাকি, আপনি হ্যাঁ, দেখবেন যে শুরু থেকেই তারা একদম লুটপাটে। আপনি দেখবেন বন্যার সময় এই হ্যাঁ, 5 আগস্ট 24 সালের ঘটনার পরপরই 15 দিন 20 দিনের পরপরই বন্যা আসলো। হুমড়ি খেয়ে জি। ঢাকা শহরের মানুষ ঢাকা একদম শহর না, সারা পাগল হয়ে, বাংলাদেশের মানুষ, না সারা বাংলা, আমি তো সারা বাংলাই বিদেশের বলতেছি। মানুষ, বিদেশে যারা রাইট, থাকে তারাও টাকা পাঠিয়েছে। কিন্তু জি, এই টাকা তারা লুট 12 করেছে। কোটি টাকা, 12 কোটি হ্যাঁ, টাকা। 12 কোটি টাকা। এর ভেতর কাপড়-চোপড় এসছে, খাদ্যশস্য, সমস্ত কিছু লুট করেছে। এইটার কোনো হিসাব এখন পর্যন্ত দেয়নি। কেন দেয়নি? হুম, কারণ এটা তাদের পকেটে গেছে। এরা তো এসছে আপনার 5ই আগস্টে হাসনাত আবদুল্লাহর ছবি আছে না, সে গণভবন থেকে চুরি করছে। সুতরাং এরা তো আসছিলই চুরি করার জন্য। এরা তো দেশের উন্নয়নের জন্য আসে নাই, বা দেশের অগ্রগতির জন্য আসে নাই, বা দেশের যে কথা বলে এসেছিল বৈষম্য, এরা কি কেউ চাকরির জন্য এপ্লাই করেছে? সরকারি চাকরির জন্য? এরা নেতা হতে এসেছে। এরা চুরি করতে ডাকাতি করতে চুরি বললে কম হবে, ডাকাতি করতে এসছে। সুতরাং আপনি নেতা হওয়া তো ভালো যে দেশের মানুষের জন্য, কিন্তু এরা তো নেতা না, এরা তো পরিষ্কার একদম চুরির নেতা, ডাকাতের ডাকাতি নেতা, লুটপাট করতে ডাকাতের আসছিল। সর্দার, ডাকাতের সর্দার হতে এসছে। সুতরাং এই যে ব্যাপারগুলি ঘটেছে মানুষ দেখতে পাবে। দেখেন একজন ফুলে মোটা হইছে, কারোর আ গ মানে গাল দিয়ে মনে হয় ঘি বেরোয়। কারণ এদের চুরির পরিমাণ এত খেতে যেখানে খেতে পেত না, সেইখানে এই শুকনা পাতলা ছিল, সেইগুলা ২-৩ মাসের ভিতর দেখা যায় মোটা। আ আপনার নাহিদের অবস্থা চিন্তা করেন, নাহিদের যে চেহারা নাহিদ, ছিল, আ নাহিদের আপনার বাবা নাহিদের বাবা তদবিরের দোকান খুলে বসেছিলেন। হ্যাঁ, তদ্বির কেন আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা খুলে নাই? হ্যাঁ, এই হান্নান মাসুদ গ্রামের সবচেয়ে হতদরিদ্র একটা ছেলে, সে বলছে এই কথা। আপনাকে সিম্পল আরেকটা উদাহরণ দিই, এরা কেমন রাজনীতি করে। আপনার মনে থাকার কথা, এই মামুনুল হক উনার বাবা শাইখুল হাদিস, কি যেন বলে? উনার নাম হচ্ছে আজিজুল হক সম্ভবত। আজিজুল হক সাহেবের সাক্ষাৎকার আছে। উনি বলেছে উনার বাবা খুবই দরিদ্র একটা মানুষ ছিল। উনি খুব দরিদ্র পরিবার থেকে আসেন। আর মামুনুল হক গল্প বানায় তার বাবাকে নাকি তখন ৳৫০ না ৳৬০ পাঠাতো তার বাবা। এত বড়লোক ছিল তার দাদা। আপনার ছেলে বলছে যে তার বাবা হতদরিদ্র ছিল। তার নাতি এসে বলছে যে না, তার দাদা বিশাল বড়লোক ছিল, জমিদার ছিল। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা, ঘটনা। আপনি ধর্মীয় নেতা, ধর্ম প্রচার করেন, আপনার কথার ভিতরে আগে মুসলমানদের যে জিনিসটা থাকা উচিত সেটা হচ্ছে এথিক্সটা খুব মোরাল হাই থাকা উচিত। প্রফেটের লাইফে চিন্তা করেন, প্রফেট কি ছিলেন? প্রফেট বিকেম প্রফেট 40 ইয়ার্স, যখন 40 বছরে তখন উনি নবুয়ত পেলেন। তার আগে কি? মানুষ ওনাকে আলামিন ডাকতো। তার মানে কি? উনি মিথ্যা কথা বলতেন না, মানুষের প্রতি অন্যায় করতেন না, অবিচার করতেন না, তাই তো? তাহলে এইটা হচ্ছে মুসলমানদের একটা ক্রাইটেরিয়া, প্রিরেকুইজিট যাকে বলে। তাহলে এই যে আমাদের দেশে ধর্ম প্রচার যারা ধর্মীয় নেতা বলেন, তারা অহরহ মিথ্যা কথা বলে। আপনার এই আমির হামজা বলতেন আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ করে। এখন বলে আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের সারা জীবন আওয়ামী লীগের এন্টি করছি। তার মানে কতটা মিথ্যাবাদী হতে পারে যারা ধর্মের নামে। সুতরাং ধর্ম তো আমাদের এই শিক্ষা দেয় না। আমাদের ধর্ম শিক্ষা দেয় আপনাকে ওজনে কম দিবেন না, ভেজাল দিবেন না, সৎ হবেন, 100% অনেস্ট হবেন। মিথ্যা বলবেন না আপনি। তাহলে যারা মিথ্যা, এই হান্নান মাসুদের খেতে পেত না। আপনার এই আম আ নাসিরউদ্দিন পাটোয়ারি হান্নান 12,000 টাকা মাসুদ, বেতনের কাজ করত। হ্যাঁ, চাকরি করত। সে হ্যাঁ, চাকরি করত। সেই চাকরি থেকে এখন কোটি টাকার মালিক। হাদি কোটি টাকার মালিক ছিল। এই টাকা কোত্থেকে আসে? হাদিকে যে এই যে হাদিরকে বাড়ি দেওয়া হলো, এটা কোটা না? হুম। তাহলে হাদির মতো হাদি নিজেই বলতেছে আমরা তো ৭১ কে মুছে দেওয়ার জন্য আসি। আর তাহলে এদের জ্বলবে না কেন? আপনি যখন মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কিছু করবেন তখন তো এদের জ্বলবে।
সুতরাং এরা আসছে চুরি করতে, ডাকাতি করতে, যাতে চুরি করে এদের পকেট ভারী করতে পারে, দেশ থেকে পালাতে পারে। কিন্তু আমি মনে করি এইবার আর দেশ থেকে পালাতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে কে তাদের আপন, কে কাদের পর, কে দেশের কথা চিন্তা করে দেশের বিরুদ্ধে কাজ করে। সুতরাং এই অবস্থা থেকে একমাত্র আওয়ামী লীগ বাঁচাতে পারে। আওয়ামী লীগই দেশ থেকে এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। যার জন্য তারা বলছে যে জি হুম। আপ- আগেই ভালো ছিলাম। আপনি বলছিলেন হান্নানের কথা। হান্নান বলছিল যে, হান্নান মাসুদ বলছিল যে আমাদের গ্রামের সবচেয়ে দরিদ্র বাড়িটা আমাদের, ভাঙ্গা বাড়িটা আমাদের। হ্যাঁ, আর 2 মাস যেতে না যেতেই সে আবার বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে বিত্তশালী আমরা এবং সবচেয়ে বড় বাড়িটা আমাদের, পাকা দালানকুটা আমাদের। সে দামি গাড়িতে চড়ে সে রূপায়ণ টাওয়ারে অফিস নিয়েছে। গুলশানে নাকি তার অফিস, আমি জানি না গুলশানে কিনা, কেউ একজন হ্যাঁ, বলল সব গুলশানে। জায়গায় সবারই হ্যাঁ, এই যে অফিস আছে। এনসিপির যে অফিস, এত টাকা কোত্থেকে আসে? এনসিপির হ্যাঁ। আপনি এই যে বিকাশ নূর, যাকে নূর তার টাকার তার দেখেন তার কি পরিমাণ টাকা আছে। সে মানুষের কাছে টাকা, সামাদ নামে এখানে নিউ জার্সিতে সে টাকা পাঠাতো। সে বলছে বিকাশে টাকা পাঠাতো। সে মোসাদের সঙ্গে মিটিং করেছে। সুতরাং এরা দেশ, আপনি দেখেন যাওয়ার ৩ দিন আগে তারা একটা চুক্তি করলো। সুতরাং এটা তো দেশ বিক্রি। কি পরিমাণ টাকা গেছে? আপনার মনে থাকার কথা, এই সমন্বয়করা যেখানে জুলাই সনদ সিগনেচার হয়, সেই দিন তারা ঢাকায় না থাকে, তারা কোথায় গেছিল? কক্সবাজারে। প্লেনে করে। এই টাকা সাধারণ জনগণ কি প্লেনে চড়ার টাকা পায়? কোত্থেকে আসলো টাকা? তার মানে দেশ বিক্রি করার জন্য তারা সেই দিন গিয়েছিল পিটার হ্যাসের সঙ্গে বৈঠক করার জন্য। সুতরাং এটা তো নতুন কোনো কিছু না। এই যে মনে করেন তাদের এই দিনের পর দিন মুখোশ উন্মোচন হচ্ছে, এই যে জেলা পরিষদের প্রশাসক বিএনপির নেতা, তিনি বললেন এত কিছু বলার পরে তারা আবার প্রটেস্টও করছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ইতিপূর্বে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে 11 কোটি টাকা পাচার, 1100 কোটি টাকা পাচার, তারপর আপনার তার এপিএস এর বিরুদ্ধে 310 কোটি টাকা দুর্নীতি, এই যে তানভীর, এই যে সফেদ দাড়িওয়ালা তানভীর, মাথায় পাগড়ি পরতো, হ্যাঁ, সেটা তো বললাম ৪০০ কোটি টাকা। হ্যাঁ, 400 কোটি টাকার শিক্ষা বোর্ডের যে এনসিটিভির হ্যাঁ। ইয়েটা নিয়ে নিল, যে এই যে এত কিছু হলো, এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে আমরা দেখতেছি না সরকারকে। শুনেন, চোরে তো মাসতো ভাই, আপনার সে ব্যবস্থা নিবে কেন? সে তো নিজে চুরি করছে। যে ইনুস তো নিজে চুরি করছে। ইনুস তো বলছে এনসিপি সরকারের অংশ, জামাত সরকারের অংশ ছিল, বিএনপিও সরকারের অংশ ছিল। সুতরাং তারা কেন সরকার কেন, এটা কি শেখ হাসিনা যে নিজের দলের কেউ অপরাধ করলেও তাকে ছাড়েনি? তারা তো সেটা না। তারা আসছিল চুরি করতে। সুতরাং তাদের যে করে হোক তাদের দেশটাকে বিক্রি করতে হবে। যা আছে সেটা চুরি করতে হবে আর দেশটাকে বিক্রি করে দেবে। তাদের ২ টা কাজ ছিল। মূলত এই ২ টা কাজের জন্য তারা এসেছিল। এই ২ টা কাজে তারা করে চলে গেছে। সুতরাং তারা যে কাজে এসেছিল সেই কাজটা করতে পেরেছে, যে তারা ১ নাম্বার দেশ বিক্রি করেছে, ২ নাম্বার তারা লুট করেছে। চুরি বললে ছোট হবে। লুট করেছে। এই লুট তাদের হয়ে গেছে। সুতরাং তারা এখন চলে গেছে। তারা এখন খুঁজতেছে কিভাবে পালিয়ে যাবে। যার জন্য তাদের ন্যারেটিভ এখন চেঞ্জ করার চেষ্টা করছে। আমি তো এইটার সঙ্গে ছিলাম না। আমি এটার সঙ্গে জড়িত ছিলাম না। আমি এটা করিনি। কেন এগুলি বলছে? বলছে কারণ তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এইটা মানুষ এখন বুঝতে পারছে, যে মানুষ এখন দেখছে যে এটা চুরি হয়েছে। অনেক কিছু চুরি হয়েছে। এই চোরাটা দেখতে পাচ্ছে। দেখেন, এমন কোন সেক্টরে উন্নয়ন ঘটেছে দেখাতে পারবেন যে একটা সেক্টর বাংলাদেশে যেখানে উন্নয়ন ঘটেছে? আ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে? ঘটেনি। মেট্রো রেল শেখ হাসিনার করা। সেই ব্যবস্থাও করা হয়নি এই ব্যাপারে। বা বিদ্যুতের জন্য একটা বিদ্যুতের সংকট চলছে। একটা পাওয়ার প্ল্যান্ট নূতন করার পরিকল্পনা নিয়েছে, নেয়নি। ইউনূস নিয়েছে, নেয়নি। আ আ তারেক রহমান নিয়েছে, নেয়নি। কোন কিছু ক্ষেত্রে নেয়নি। সুতরাং আপনি যে বলছেন যে এই বিএনপি জামাত জোটই তো ২০০১ থেকে ২০০৬ ছিল। তারা তো সাবমেরিন কেবল নেয়নি। শেখ হাসিনা কিনে নিয়েছে। সুতরাং যখন ফ্রি পাচ্ছিলেন, এদের দ্বারা কি চিন্তা করেন? এদের দ্বারা ভালো কোনো কিছু আশা করেন না? আমি আশা করি না। সুতরাং এদের যে ২ টা কাজে এসেছিল তারা সেই ২ টা কাজ করে চলে গেছে। দেখেন, আ তারা নিজেরাই স্বীকার করছে কিছুদিন আগে ফ্রড মাজার যে আ আ এই আলী রিয়াজ বিদেশী নাগরিক। আপনার খলিলুর রহমান বিদেশী নাগরিক। তাহলে বাংলাদেশের কনস্টিটিউশনে বিদেশী কোনো নাগরিক বাংলাদেশের কোনো এই ধরনের পজিশনে থাকতে পারে না। তাদেরকে দেয়া হয়েছে চুরি করার জন্য, দেশ বিক্রি করার জন্য। আপনি দেশের স্বার্থ রক্ষা করবেন না দেশের অন্য মানুষের স্বার্থ রক্ষা করবেন? আপনার ইচ্ছা হচ্ছে যে
অন্যের প্রভু যেটা বলবে সেইটা আপনি এক্সিকিউট করবেন, সেইটা তাদের আশীর্বাদ, কারোর আশীর্বাদ নিয়ে এসছেন, সেই আশীর্বাদ, এটার সঙ্গে সেনাবাহিনীর প্রধানও জড়িত, না হলে সেনাবাহিনীর প্রধান 12টা ইয়াকে কেন কিনবেন? সুতরাং এখানে আপনাদেরকে এর আগে বলেছি, সেনাবাহিনীও এর অংশ। সেনাবাহিনী চাইলে এইগুলো ট্যাকেল দিতে পারতো না, এগুলো বলতে পারতো না, এগুলো হবে না, এগুলো করা যাবে না। আমরা এর আগে সেনা শাসন দেখিনি, কিন্তু এইগুলির সঙ্গে সবকিছু, এটা একটা যৌথ ইয়ে ছিল। সেনাবাহিনীও যুক্ত ছিল, এমনি যুক্ত ছিল ইউনুসগং এবং বিএনপি, জামাত, সবাই এটার সঙ্গে দেশ বিক্রি এবং দেশকে ধ্বংস করার যে চক্রান্ত সেই সঙ্গে যুক্ত ছিল। সুতরাং তাদের যে মূল টার্গেট ছিল দেশকে ধ্বংস করে দেওয়া, দেশকে পিছনে ফেলে দেওয়া, দেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। এই চুরি করলে দেশটা তলাবিহীন ঝুড়িতে চলে যাবে। সুতরাং এটা তো নতুন কোনো কিছু না, আমি নতুন ভাবে কোনো কিছু দেখছি না যে এরা, এবং দেশের মানুষ এখন বুঝতে গুড, যে এটা ভালো দিক যে দেশের মানুষ বুঝতে পারছে যে এরা চুরি করতে এসেছিল, যার জন্য সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। কোনো সংবাদ মাধ্যম, কারণ এই সংবাদ মাধ্যমগুলো সবাই এটার সঙ্গে যুক্ত, যার জন্য এরা প্রশ্ন তুলছে না। কিন্তু আনিসুল হক বলেন, জি বলেন আনিসুল হক। আনিসুল হক, মতিউর রহমান, মাহফুজান আমরা কেন প্রশ্ন তুলছে না? কারণ এরাও ভাগ বাটোয়ারার সঙ্গে ছিল, ইউনুসের সঙ্গে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মনে করেন একে একে নাম আসতেছে সমন্বয়কদের, দুইজনের আসলো এবং এরা মানে বড় মাপের দুইজন সমন্বয়ক, একজন আসিফ, একজন আসনাত। এর বাইরে সেই জমিদারের নাতি দাবি করা সার্জিস, তার বিরুদ্ধে অভিযোগ। তারা কিছুদিন আগে গিয়ে খুলনাতে, গত সপ্তাহে খুলনাতে তারা 30 স্টার হোটেলে গিয়ে, মানে ইন্টারন্যাশনাল মানে হোটেলে গিয়ে দলীয় প্রোগ্রাম করেছে। হোটেলের ভিতরে, হোটেলের বাইরে নাই, সেখানে দলীয় নেতার নেতা নির্বাচনের জন্য ইন্টারভিউ করেছে। এত টাকা তারা পায় কোথায় আসলে? কারণ ওই বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলছে, বিভিন্ন ওই যে একজনে প্রকাশ করেছে, কিন্তু অন্য অনেকে প্রকাশ করতে ভয় পায়, কারণ সে হয়তো মবের শিকার হতে পারে। বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের পদোন্নয়ন হয়েছে, সরকারি কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় আপনার সচিব বানানো হয়েছে, এদিকে কন্ট্রাক্টে হয়েছে যে এই এত টাকা দিবে, ও অত টাকা দিবে, তার ভিত্তিতে এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। না হলে এই যে 21,000 কোটি টাকা কোথায় গেল, কিভাবে হালাল করবে? এই 21,000 কোটি টাকা যেটা এদের পেছনে এই সরকারি কর্মকর্তারা ঢেলেছে তাদের পোস্টিং নেওয়ার জন্য, বা অনেকে পদোন্নতি পাওয়ার কথা না, তারাও টাকা দিয়ে পদোন্নতি পেয়েছে। কারণ হচ্ছে যে এই টাকা, তাহলে তারা এই বড় বড় প্রোগ্রাম কিভাবে করে? একটাই কারণে করে, কারণ তাদের এই টাকাগুলি পেয়েছে, এই টাকার মাধ্যমেই করে, অন্য কোনো ইয়া নেই। চুরি করেছে, এইগুলো তার প্রমাণ। আপনি যখন একটা নতুন একটা পার্টি করতে, তো এত বড় প্রোগ্রাম, যেটা আপনি যদি একটা বড় হোটেলে করতে চান, আপনার তো অনেক বিশাল টাকার ব্যাপার। কিন্তু এটা তো না যে আপনি যে কোনো একটা মাঠে যে একটা প্রোগ্রাম করছেন, হয়তো জনগণ আসবে, আপনি যদি ভালো, কিন্তু এরা তো এইগুলো করছে, টাকা খরচ করছে, টাকা দিয়ে মানুষকে কিনতে চেষ্টা করছে, টাকা দিয়ে যেমন সরকারি কর্মকর্তাদের নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনার মনে থাকার কথা, এই নাহিদ এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া 2টে কর্নারের সচিবালয় পুড়িয়ে দিল, এই ব্যাপারে কোনো তদন্ত হয়েছে? এবং তারা তথ্য গোপন করেছে যে এবং তার সাথে তখন ওইখানে হাসনাত আব্দুল্লাহও ছিল ওই আগুন ইয়ার সময়। সে ওইখানে ওই সময় থাকলো কেন? ব্যাপারগুলি দেখেন যে সবগুলো একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, এবং এইগুলি মানুষ দেখতে পাচ্ছে। তবে এইটা দীর্ঘদিন চলবে না, মানুষ তাদেরকে জুতা পিটা করবে। ধন্যবাদ। এই যে মনে করেন আপনার আর আমরা একেবারে শেষের দিকে আসছি। এই যে মনে করেন আপনার এই অভিযোগগুলোর কথা বললাম আমরা, বিএনপির নেতার পক্ষ থেকে তো আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম। বিএনপি নেতা অভিযোগ করেছেন, বিএনপি নেতারাই বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে। শুধু ওনারটা তো আসলো, আরও অনেকে অভিযোগ করছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে, হয়তো সবগুলো পত্রিকায় আসতেছে না, তারা বিদেশে পাচার করেছে, বিদেশে তারা নানাভাবে আপনার ক্রিপ্টোকারেন্সি সহ নানা পদ্ধতিতে টাকা পাচার করছে। কিন্তু এগুলো ইনভেস্টিগেশনের ব্যাপারে সরকারের বিভিন্ন সংস্থা বা সরকারের তরফে একবারও কোনো আমরা উদ্যোগ দেখছি না। আপনি বলছিলেন সেক্ষেত্রে সবাই আপনার যে সাগর চুরি করে তাকে পুকুর চুরি সে বিচার করবে, বলেন তো আমাকে? যে ব্যক্তি
আপনার মনে থাকার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পরপর ৫ বার বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে। সেই আম আ সেই সেই ব্যক্তি সেই ব্যক্তির কাছে আপনি কিভাবে আশা করেন যে তিনি এইগুলি বিচার করবেন? তিনি লন্ডনে বসবাস করেছিলেন ১৭ বছর। এই কোন কাজ করেননি। তিনি কোন কাজ করেননি। তার ওয়াইফ একজন ডাক্তার পাস করার পরেও কাজ করেননি। চলেছেন কিভাবে? তাহলে আপনি কিভাবে তার কাছে আশা করেন যে না এটা বিচার হবে? শিয়ালের কাছে যদি মুরগি বর্গা দেন, শিয়াল কি আ মুরগি রাখবে? মুরগি খেয়ে ফেলবে অথবা মুরগিকে তার ইচ্ছা মতো চালাবে। এখন কথা হচ্ছে যে ব্যক্তি নিজেই ডাকাতি করে, সে আরেকজন ডাকাতের তো বিচার করবে না। সে তাদেরকে কোনো অবস্থায় ধরবে না। কারণ তারটা যদি বেরিয়ে যায় থোলের বিড়াল তো বেরিয়ে যেতে পারে, তাই না? সুতরাং এইগুলির জন্য বিএনপির অনেক আমি বলি না বিএনপির সবাই খারাপ। বিএনপির অনেক ভালো, ভালো নেতা আছে। ভালো, ভালো অনেস্ট মানুষ আছে বিএনপির ভেতরে। তাদের হয়তো পজিশন নেই। কিন্তু তারা হয়তো অনেকে বলছেন, বাধ্য হয়ে বলছেন কারণ এদের অতিষ্ঠ হয়ে বলছেন। কিন্তু তাদের ভিতরে তো অনেকের তা বলছে যে এইটা চান্দা নেওয়া কোনো অনেকে তাদের মন্ত্রী আছে না? বলছে না চান্দা নেওয়া কোনো ইয়া না, এটা চান্দাবাজি না, এটা মিউচুয়াল ইয়াতে হয়। তো এইগুলি তো তারা বলছে। এবং একটা কথাই ছিল যে চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে। সুতরাং লন্ডন থেকে এসে যে ৭ দিনের ভিতরে এসে যে প্রধানমন্ত্রী হতে পারে তার কাছে বিচার কিভাবে আপনি আশা করেন? আপনি দেখেন এই যে এনসিপির এই যে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলো এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছেন, আসিফ মাহমুদও প্রতিবাদ করেছেন দেখলাম। তারা দুজনেই বলছেন তারা টাকা নেন নাই, এটা উন্নয়ন খাতে গেছে এবং উপজেলার কি উন্নয়নের উন্নয়ন জন্য। হলো? ওই এলাকার কি উন্নয়ন হয়েছে? সেটা তো একটা হাজার বিলিয়ন ডলারের প্রশ্ন। এ এ এ এইটা কি বললেই তো হবে না? এই যে উন্নয়নের নামে ৩ বছর রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ এত টাকা নিয়েছে, কিন্তু তারা দুজনেই বলছেন ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি। এটা উপজেলার বাজেটের টাকা, এটা আমাকে দেওয়া হয়নি। আসনাদ আব্দুল্লাহ না, বলছেন তারা। এইগুলা আমি রিপোর্টটা পড়েছি। এটা তাদের কাছেই গেছে। তারাই টাকাটা নিয়ে নিছে। কিন্তু এই টাকা দিয়ে কোনো কিছু করেনি। এটা তাদের পকেটে গেছে। কেন তাদের সুইজারল্যান্ড এত কি তারা কি বিশাল আম মানে ব্যবসায়ী যে তাদের সুইজারল্যান্ডে যেতে হবে? সুইজারল্যান্ডে কেন গিয়েছিল? সেটাই তো একটা প্রশ্ন, কেন সেটা গিয়েছিল। মিলিয়ন ডলার কোয়েশ্চেন এবং আসিফ নজরুল সুইজারল্যান্ডে গেলেন এবং আ আমেরিকায় এসে ২ মাস থাকলেন। এই ২৪ এর অগাস্টের আগে এসে। তারপরে গেলেন। কি কারণে? আমরা তো বুঝি এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছিলেন উনি USAID এর মাধ্যমে কত টাকা গেছে এবং কেন USAID বন্ধ করে দিলেন ট্রাম্প সেটাও আমরা জানি। সুতরাং এইগুলি তো এখন ওপেন সিক্রেট যে টাকাগুলি তারা বিভিন্নভাবে সেইটা তো USAID এর টাকা গেছে আবার দেশের ভিতরে তারা লুটতরাজ করেছে। লুটতরাজ ইনুজ্জামান করেছে। যেহেতু নিজে করবে সেইজন্য অন্য কেউ সুযোগ করে দিয়েছে। তারা বলছে এটা প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপের নামে বিভিন্ন জায়গায় আপনি দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে বেক্সিমকো যেটা বলছিলেন, বেক্সিমকোর অনেক জিনিস দখল করে নিয়ে গেছে। অন্যান্য প্রতিষ্ঠানে গাজী টায়ারকে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং এর অনেক প্রতিষ্ঠান আছে পুড়িয়ে দিছে, এ করে জ্বালিয়ে দিছে। তাদের ইচ্ছামত তারা যেটা করেছে মব বাহিনীর মাধ্যমে করেছে। সুতরাং তারা এমনি একদিকে যেমন চুরি করেছে টাকা, তেমনি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। অনন্ত জলিলও বলেছিল, "আপনারা একটা প্রতিষ্ঠান করতে পারেন অথবা পুড়িয়ে দেন, জ্বালিয়ে দেন, ভেঙে দেন।" একটা ভেঙে দেওয়া সোজা কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠান অনেক কঠিন কাজ। এবং সেটা তারা করেনি। সেটা বিভিন্নভাবে তারা মববাজি করে টাকা ইনকাম করেছে। এবং নাহলে এই সমন্বয়করা ধরেন যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তো তাদের লুটপাট চলবে। জি। এটা চলবে। যতদিন তারেক রহমান আছে এবং তার এই তথাকথিত সমন্বয়করা আছে ততদিন চলবে। আমার মনে হয় না বিএনপি এই ব্যাপারে কোনো আ পদক্ষেপ নিবে। কারণ বিএনপির ইতিহাসে এটা বলে না। একজন আপনাকে একটা প্রশ্ন করেছেন, জিয়া ভাই এরা বিদেশি টাকাও খেয়েছে, দেশেরটাও লুটছে। দেশের মোল্লারা ওয়াজ করে টাকা জমানো বাস্তবতা, আর নিজেরা টাকার পিছনেই ছুটে। আপনি একটা প্রশ্নের উত্তর দেন, শেখ হাসিনা তো সব টের পেয়েও রুখতে পারেননি কেন? মানে ৫ আগস্টের ঘটনাগুলো তো উনি জানতেন আগে থেকেই, তার কাছে তথ্য যাচ্ছিল, তাহলে রুখতে পারলেন না কেন? উনি এটা প্রশ্ন এটা করছেন। কেন পারেনি আমি জানি। ওই যে বললাম যে একদিকে হচ্ছে যে প্রশাসন নির্ভর হয়ে গিয়েছিলেন সম্ভবত। কারণ প্রশাসন তাকে বলেছে যে সব ঠিক আছে। সেনাবাহিনী বলেছেন যেমন পুলিশ বাহিনী বলেছে এবং এই যে বললাম যে যিনি মুখ্য সচিব ছিলেন উনি প্রশাসন ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেছিলেন। সুতরাং আপনি যদি কর্মী ডিপেন্ডেন্ট হতেন, যদি বলতেন তখন
কথা ছিল ঢাকায় একটা সমাবেশ করা হবে, যেটা আমি এর আগে বলেছিলাম। কেন সমাবেশটা করা হয়নি? কেন তখন অগাস্ট মাসে অলওয়েজ আওয়ামী লীগের প্রতি আঘাত আসে। কেন তখন এটা করা হয়নি, বা অগাস্টে যদি সমাবেশ করা হতো এবং বাংলাদেশ আওয়ামী লীগের ২ কোটি কর্মীকে ঢাকায় রাখা হতো, তাহলে এই অবস্থার সৃষ্টি হয় না। সেইজন্য আমি বলব কর্মীদেরকে মূল্যায়ন করা, যারা তৃণমূলে কাজ করে তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে বিভিন্ন পজিশনে দেওয়া, এটা আওয়ামী লীগের মূল দায়িত্ব হবে। ধন্যবাদ। মারিয়া ওবায়দ একটা প্রশ্ন করেছেন যে শুনলাম পিএম নাকি সোলার প্যানেল নিয়ে খুব সিরিয়াস, প্রোডাক্ট করবে দ্রুত, প্রোডাক্ট করবে দ্রুত, সত্যি কিনা? সেটা আমি জানি না, তবে সোলার প্যানেল নিয়ে কি আসলে করতে পারেন যদি জিয়া ভাই বলেন, জিয়া ভাই তো বিদ্যুতের মানুষ। না, না, এইটা করতে পারে। এটা তো বঙ্গবন্ধু কন্যার একটা পদক্ষেপ ছিল যে 2025 এর ভেতরে আরো 5,000 মেগাওয়াট সোলার থেকে আসার কথা ছিল। সেই প্রজেক্টটা বন্ধ করে দিয়েছিল ইউনূস। এখন যদি ওই প্রজেক্টটা আবার চালু করে তাহলে ডেফিনিটলি আসবে। এই প্রজেক্টটা বঙ্গবন্ধু কন্যার। এই প্রজেক্টটা, এই আইডিয়া তারেকের মাথা থেকে আসবে না। তারেকের অতটা ঘিলু নেই যে তারেকের মাথা থেকে আসবে। এই আইডিয়াটা শেখ হাসিনা ছিল যে আমাদের বিভিন্ন সোর্সে যেতে হবে, রিনিউয়েবল এনার্জি যেতে হবে, যেমন সোলার, উইন্ড, এই দিকে যেতে হবে। সেই দিকেই হাত বাড়াচ্ছিলেন ওনার কার্যক্রম, যে সোলারকে ইনক্রিজ করতে হবে। সোলারে যদি 10 মেগাওয়াট সোলার থেকে আসে তাহলে আপনি বেঁচে গেলেন, আপনার কারোর প্রতি এনার্জি ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, আপনি এনার্জি ডিপেন্ডেন্সি কমাচ্ছেন। সুতরাং এই জিনিসটা করার জন্য এই পদক্ষেপ শেখ হাসিনারই ছিল, যে আপনার সাময়িক যে সমাধান করে তারপরে আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে সেটা যাচ্ছিলেন, কিন্তু পথে এটা থমকে গিয়েছিল। এখন আবার হয়তো ওই প্রজেক্টটা দেখছে যে বিএনপি দেখছে যে এটার মাধ্যমে তারা হয়তো কিছু যদি পয়েন্ট স্কোর করতে পারে যে হ্যাঁ আমরা এটা করেছি। আসলে এই আইডিয়াটা বঙ্গবন্ধু কন্যার। ধন্যবাদ। শুনতে পাচ্ছি না। এখানে একজন লিখছেন যে হাসনাত দেখলাম ফোনে অভিযোগকারীকে শাসাইতেছে, মানে যে জেলা পরিষদের প্রশাসক অভিযোগ করেছেন তাকে নাকি ধমকাইতেছে, শাসাইতেছে। একজন বলেন ফোনে। হ্যাঁ, আপনি দেখেন বিএনপির নেতাদের অনেকে ওরা আক্রমণাত্মক কথা বলে। তারেক রহমানকেও বলেছে, আমি সেই দিনও বলেছি, তারেক রহমানকে হত্যার হুমকি দিচ্ছে। সুতরাং তাদেরকে যদি বিচারের আওতায় না পারে তারেক রহমান বিপদে পড়বে। আমি এখনো বলছি যে এখনো উচিত বিএনপির নেতৃবৃন্দ এদেরকে বিচারের আওতায় আনা, এবং এই যে চুরিগুলো হয়েছে এইগুলির তদন্ত করা। এখনই দুদককে অর্ডার দিক তারেক রহমান সাহেব যে এইগুলির বিচার করা হোক, এগুলি তাদেরকে বিচারের আওতায় আনা হোক, সে সংসদ সদস্য হোক আর যেই হোক, তাদেরকে বিচারে দেখবেন, তাহলে থেমে যাবে। আর না হলে তারা হত্যার হুমকি দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এই সজীব মাহমুদ ভুঁইয়া দিয়ে সবাই তারেক রহমানকে তারা হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। এটা এটা নাসিরুদ্দিন এটা এটা কোনো সরকার প্রধানকে এটা হুমকি দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সমান। আপনি তাদেরকে নাসির বিচারের আওতায় আনতে পারেন, সেনাবাহিনী রাইট, করতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি অলরেডি হুমকি দিতে মির্জা আব্বাসকে তো কুমাই পাঠিয়ে দিচ্ছে, তাই না? এরপরে সে তো প্রধানমন্ত্রীকে সেদিন দেখলাম কোন বক্তব্যে বলতেছে, প্রধানমন্ত্রী গালাগালি করতেছে, অকথ্য। হ্যাঁ, সেটাও দেখলাম। তার মানে সরকার এদের ব্যাপারে খুব দুর্বল কিনা, নাকি সরকার দুর্বল ভয়ে কিনা যে এদেরকে? সরকার হয়তো মনে করছে এরা 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 মানে সরকার যেমন চুরি করছে হয়তো, কারণ এই যে বিএনপি তো এটার অংশ ছিল, বিএনপি বিভিন্নভাবে ইউনূসকে কাজে সমর্থন দিয়েছে। সুতরাং এই সমর্থন যেহেতু দিয়েছে, সুতরাং তারা সরকারের অংশ ছিল। সুতরাং এখন তারা বলছে যে যেহেতু তাদের মাধ্যমেই তারা ক্ষমতায় আসছে, সুতরাং তারা এখনো সমর্থন বজায় রাখতে। কিন্তু এটা কতদিন চলবে আমার মনে হয় না দীর্ঘদিন চলবে। অচিরে হয়তো এটা বন্ধ হবে, আশা রাখি। যেহেতু জনগণ ক্ষিপ্ত হচ্ছে, বা লোকাল যে নেতাগুলো আছে তারাও ক্ষিপ্ত হচ্ছে, যে এই দায়ভার সে বিএনপির ঘাড়ে চাপবে, এবং বিএনপি যদি এটা বন্ধ না করতে পারে দায়ভার সম্পূর্ণভাবে বিএনপির এসে পড়বে। এখন যে চুরিগুলো হচ্ছে এই দায়ভার বিএনপির নিতে হবে। তারা যেভাবে বলছে যে আমরা করিনি, ইউনূস করেছে, এরপরে বলবে একই কথা যে আমরা করিনি, বিএনপি করেছে। সুতরাং বিএনপি যদি এই দায়ভার নিতে চায় তাহলে বিএনপি কোনো কিছু সলিউশন করবে না। আর যদি বিএনপি দায়ভার না নিতে চায় তাহলে এটার ব্যাপারে পদক্ষেপ নেবে। তার মানে হচ্ছে যে আপনার আর প্রত্যেকটা অভিযোগ বিএনপির উচিত খতিয়ে দেখা এবং তাদের নিজের স্বার্থেই খতিয়ে দেখা, না হলে ভবিষ্যতের ফলাফল খুব খারাপ হবে। ভবিষ্যতে সমস্ত দায়ভার এসে বিএনপির উপর পড়বে, কারণ বিএনপির এখন গাড়ি পড়বে। বিএনপি ক্ষমতায় আছে, তাদের 2/3 মেজরিটি আছে। সুতরাং এইগুলি যদি এখন না করে তাহলে পরবর্তীতে এসে এইগুলি বিএনপির জন্য বুমেরাং হবে, যে
জনগণ তখন বলবে যে আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা কেন করেননি? একেবারেই শেষ করতে চাই একটা প্রশ্ন বিএনপি যদি তখন বলে যে না এইগুলি এনসিপি করেছে, এইগুলি জামাত করেছে, তখন মানুষ শুনবে না, বলছে আপনারা ক্ষমতায় ছিলেন তখন কেন তাদেরকে বিচারের আওতায় রাইট, আনেন? রাইট। তো এই আ প্রশ্নগুলি জনগণকে যদি প্রশ্ন এড়াতে হয় বা প্রশ্নের আম উত্তর যদি দিতে হয় তাহলে তাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। নাহলে হবে না। আরে একেবারেই শেষ একটা প্রশ্ন করে আমরা শেষ করতে চাই। নাজমা আক্তার লিখেছেন, ইউনূস ফ্রান্সে বসে রাশিয়া সহ বিভিন্ন দেশের গুপ্ত ঘাতক পিনাকি ও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাথে আবারও আঘাত করার পরিকল্পনা করছে। এটা নানা কথা শোনা যাচ্ছে। আমি জানি না জিয়া ভাই কিভাবে ব্যাখ্যা দিবেন। আমরা না ইউনূস এবং পিনাকির একটা কোলাকুলির ছবিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়েছে। ভাইরাল বলব না, বের হয়েছে। আমার মনে হয় না জনগণ আর খাবে এইগুলি। এখন জনগণ বুঝে গেছে যে এরা কি চিজ, এরা কি চেয়েছে, এরা দেশকে ধ্বংস করতে চেয়েছে। এখন যদি এখন আর ওই রাজুতে আয় বললে মানুষ আসে না। আমি বললাম এনসিপি একটা জনসভা করুক তো দেখেন কতজন লোক আসে। সুতরাং এই অবস্থা আসবে না। আবার ইউনূস ডাক দিলে যে সমস্ত যারা ইউনূসকে সমর্থন করতো এখন তারা এতটা সমর্থন করে না। একটা গ্রুপ আছে যারা করে, যারা বেনিফিটেড হইছে কিন্তু বাকিরা করে না। সুতরাং এই অবস্থা থেকে আ উত্তরণের একটাই পন্থা, সেটা আওয়ামী লীগকে আবার আনতে হবে। আর বিএনপি যদি এটার বিচার না করতে পারে তাহলে বিএনপিকে এর পরবর্তীতে খেসারত দিতে হবে।